আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ক্লাস হচ্ছে অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় প্রথম পাঠ। তো আমরা প্রথম পৃষ্ঠায় আগে একটু কি আছে একটু দেখো। প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতার সংগ্রাম। ঔপনিবেশিক যুগ সম্পর্কে জানবো, আমরা বাংলার স্বাধীনতা সম্পর্কে জানবো। তো চলো শুরু করি, আজকে প্রথম ক্লাসটি শুরু করি আমরা। বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য হলেও পরে তারা আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়। বাংলায় ইউরোপীয় বণিকরা এসেছিল কী জন্য? ব্যবসা বাণিজ্য করার জন্য। যেমন আমরা বাংলাদেশে বাস করি, বাংলাদেশে কিন্তু অন্য অনেক দেশের সাথে ব্যবসায়িক চুক্তি আছে বা ব্যবসায় লেনদেন করে থাকি আমরা। যেমন হচ্ছে জাপান, তারপরে চীন, আরও অনেক এরকম রাষ্ট্র আছে। তো সবগুলো দেশের সাথে আমরা কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকি। তো এরাও এরকম আমাদের দেশে এসেছিল কী জন্য? ইংরেজরা এসেছিল ব্যবসা করার জন্য। তো দেখো এরপরে কি বলছে, এদের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিযোগিতায় এগিয়ে যায়। এদের অনেক কোম্পানি ব্যবসা করার জন্য আসছে, তো তাদের মধ্যে সবচেয়ে ভালো সফলতা অর্জন করে কারা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1757 সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব, বাংলা, বিহার, উড়িষ্যা এখানে তিনটা রাজ্য। তো এই তিনটা মিলে একজন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলাকে পরাজিত করে তারা ক্ষমতায় দখল করে নেন। বাংলায় ইংরেজদের শাসন চলে 1947 সাল পর্যন্ত। বাংলায় ইংরেজরা 1757 সালে শুরু করে শাসন এবং কি 1947 সাল পর্যন্ত, প্রায় এখানে হিসাব যদি করো 1700 থেকে 1900, প্রায় 200 বছরের মতো ওরা ইংরেজরা বাংলায় শাসন করে। এভাবে 1757 সালের পরে বাংলা যে শাসন প্রতিষ্ঠিত হয় সাধারণত আমরা তাকে ঔপনিবেশিক শাসন বলি। ব্রিটিশরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশরা 200 বছর যে শাসন করে, এই শাসনকে আমরা ঔপনিবেশিক শাসন বলি। এই শাসনকে আমরা কি শাসন বলি? ঔপনিবেশিক শাসন বলি। আর 1757 সাল থেকে 1747 সাল পর্যন্ত ইংরেজ শাসনকে আমরা ঔপনিবেশিক যুগ বলি। আমরা কি বলি? এই যে সময় প্রায় 200 বছরের 200 বছরের সময়কে আমরা ঔপনিবেশিক কি বলি? যোগ বলে। তো এবার এখানে দেওয়া আছে এই অধ্যায় শেষে মানে শিক্ষার্থীরা কি কি জানতে পারবে, এখানে কোটেশন আকারে দেওয়া আছে। চলো আমরা এগুলো একটু পড়ে দেখি। তো নাম্বার 1-এ দেওয়া আছে উপনিবেশ কি না ব্যাখ্যা করতে পারবো। নাম্বার 2, উপনিবেশ প্রতিষ্ঠার বিস্তার ও অবসানের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। নাম্বার 3, বাংলা ইউরোপীয় বণিকদের আগমন ও বাণিজ্য বিস্তার সম্পর্কে বর্ণনা করতে পারবো। নাম্বার 3, বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠার কারণ ব্যাখ্যা করতে পারবো। নাম্বার 5, বাংলায় ইংরেজ শাসনের কার্যক্রম ব্যাখ্যা ও মূল্যায়ন করতে পারবো। নাম্বার 6, ইংরেজ কোম্পানি শাসনের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। নাম্বার 7, ইংরেজ কোম্পানি শাসনকালে বাংলার আর্থসামাজিক অবস্থান বর্ণনা করতে পারবো। নাম্বার 8, ইংরেজ কোম্পানি শাসনের প্রভাব ব্যাখ্যা করতে পারবো। নাম্বার 9, ব্রিটিশ শাসনের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করতে পারবো। তো ব্রিটিশ শাসনে নাম্বার 9 হচ্ছে ব্রিটিশ শাসনের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করতে পারবো। নাম্বার 10 হচ্ছে ব্রিটিশ শাসনের প্রভাব মূল্যায়ন করতে পারবো। নাম্বার 11 হচ্ছে বাংলার জাগরণের ধারণা ব্যাখ্যা করতে পারবো। তো এবার শুরু করছি আমরা পার্ট 1। পার্ট 1, বাংলায় ঔপনিবেশিক শাসন। তো এটা সম্পর্কে পার্ট 1-এ বলা হচ্ছে ঔপনিবেশিক শাসন কবে থেকে শুরু হয়েছে, কবে শেষ হয়েছে। এই পার্ট 1-এ আমরা সেগুলোই জানতে পারবো। তো চলো আমরা শুরু করি। ঔপনিবেশিকরণ একটি প্রক্রিয়া। ঔপনিবেশিকরণ এটা একটা প্রক্রিয়াকে বলা হয় যে প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্থনৈতিক শোষণ ও লাভের উদ্দেশ্যে এক দেশ অন্য দেশকে নিজের দখলে আনে। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে ঔপনিবেশিক মানে কি? একটা প্রক্রিয়া। এটার মাধ্যমে কি করে? এক দেশ অন্য দেশের পর যে শোষণ করে, যে লাভ করে,
এটাকে আমরা নিজের দখলে আনে শোষণের মাধ্যমে, সেটাকে আমরা কি বলি? ঔপনিবেশ বলি। দখলকৃত দেশটি দখলকারী দেশের উপনিবেশ পরিণত হয়। দখলকৃত দেশ হচ্ছে আমাদের বাংলা, মানে ভারতীয় উপমহাদেশ হচ্ছে দখলকৃত দেশ, আর দখলকারী দেশ হচ্ছে মানে ব্রিটিশরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা হচ্ছে দখলকারী, বা ব্রিটিশরা হচ্ছে দখলকারী। তো বাংলায় প্রায় 200 বছর এমনভাবে ইংরেজ ঔপনিবেশিক শাসনাধীনে ছিল। 1757 সালে পলাশীর যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে এই শাসনের সূচনা হয়েছিল, যা নানা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 1947 সালে শেষ হয়। এই যুদ্ধ প্রথমে শুরু হয় 1757 সালে, যা নানা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শেষ হয় 1947 সালে। কীভাবে ঔপনিবেশিক শাসনের সূচনা হয়েছিল তা জানার আগে সেই সময় বাংলার রাজনৈতিক অবস্থা কেমন ছিল তা কিছুটা জেনে নেওয়া দরকার। বাংলার রাজনৈতিক পটভূমি ঔপনিবেশিক শাসন পূর্বকাল। ঔপনিবেশিক শাসন বলতে আমরা কোন কালকে বুঝি? 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত এই 200 বছরকে আমরা ঔপনিবেশিক শাসন বলি। তো এর পূর্বে 1757 সালের পূর্বে এখানে বলা হয়েছে, প্রাচীনকাল থেকে বাংলা অঞ্চলে মানব বসতির কথা জানা যায়। বাংলা অঞ্চল বলতে ভারতীয় উপমহাদেশের কথা বলা হচ্ছে। এখন বর্তমানে হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত, এই তিনটা মিলে ছিল ভারতীয় উপমহাদেশ। এটাকে এখানে বাংলা বলা হচ্ছে। প্রাচীনকাল থেকে বাংলা অঞ্চলে মানব বসতির কথা জানা যায়। এই অঞ্চলটি বরাবরই ছিল ধনে সম্পদে পূর্ণ একটি এলাকা। ফলে ইংরেজ আগমনের অনেক আগে থেকে এখানে বাইরের বিভিন্ন স্থান থেকে মানুষের আগমন ঘটতে থাকে। সকলের আকর্ষণের প্রধান লক্ষ্য ছিল বাংলার অর্থনৈতিক প্রাচুর্য। কারণ মানুষ যখন ধনসম্পদবান হয় বা বিত্তবান হয়, সবার নজর কিন্তু তার তার দিকে থাকে। এখন বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী দেশ হচ্ছে আমেরিকা। তো কিন্তু মানে সকল মানুষের আগ্রহ আমেরিকায় যদি মানে অপশন দেওয়া হয় যে কোনো মানুষকে, যে আপনি কোন দেশে বসত করতে চান, কোন দেশে থাকতে চান, সবাই কিন্তু আগ্রহ প্রকাশ করবে আমেরিকায় থাকতে। তো তেমনিভাবে তখনকার আমলেও কিন্তু বাংলায় যেহেতু ধনসম্পদে ভরা ছিল, প্রাচুর্যে ভরা ছিল, সকলের যোগ ছিল, আকর্ষণের জায়গা ছিল বাংলা। অর্থনৈতিক প্রাচুর্যও ছিল তখন বাংলা। তো এরপর আসো, খ্রিস্টপূর্ব যুগে বহিরাগত আর্য ভাষাভাষী জনগোষ্ঠী বাংলায় প্রবেশ করেছিল। খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে বাংলার উত্তরাংশ দখল করেন ভারতের মৌর্য সম্রাট অশোক। বাংলার উত্তরাংশ দখল করে কোন সম্রাট? বাংলার উত্তরাংশ দখল করে হচ্ছে ভারতের মৌর্য সম্রাট হচ্ছে অশোক। সে সময় পুণ্ড বধ্যভূমি হয় মৌর্যের প্রদেশ। পুণ্ডনগর ছিল এখন বর্তমান বাংলাদেশে পুণ্ডনগর অবস্থিত। মৌর্যের পর ভারতে প্রতিষ্ঠিত গুপ্ত সাম্রাজ্য। তাহলে তৃতীয় শতকে প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠা করে কে? সম্রাট অশোকে প্রতিষ্ঠা করে। সেটা ছিল সেটা ছিল হচ্ছে গুপ্ত। তারপরে আসে কি? পুণ্ডনগর। সে সময় পুণ্ডবদ্ধ ভূমি হয় মৌর্যের প্রদেশ। মৌর্যদের পর ভারতে প্রতিষ্ঠিত গুপ্ত সাম্রাজ্য। মৌর্যরা যখন চলে যায়, ওদের সাম্রাজ্য যখন শেষ হয়ে যায়, তখন প্রতিষ্ঠিত হয় কোন সাম্রাজ্য? গুপ্ত সাম্রাজ্য। 4 শতকে উত্তর বাংলা ও দক্ষিণ পূর্ব বাংলার কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধিকারে আসে 4 শতকে। তাহলে গুপ্তদের পতনের পর 7ম শতকে, তাহলে প্রথমে আসছিল কত শতকে? তৃতীয় শতকে।
তৃতীয় শতকে আসছিল কারা? সম্রাট অশোক আসছিল, মৌর্য সাম্রাজ্য। তারপর মৌর্য সাম্রাজ্যের মানে তাদের ক্ষমতা শেষ হয়ে যায়, তখন শুরু হয় গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্যরা 4 বছর মানে 400 বছর এরা ক্ষমতায় ছিল। তারপরে ওদের সাম্রাজ্য শেষ হয়ে যায়। গুপ্তদের পতনের পর আর 7ম শতকে বাংলার উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রথম বাঙালি শাসক শশাঙ্ক। উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রথম বাঙালি শাসক মানে মনোনীত হয়, উনি হচ্ছে শশাঙ্ক। কর্তৃক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়। একই সময়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গ নামে আরেকটি স্বাধীন রাজ্য গড়ে উঠেছিল। তার মৃত্যুর পর 100 বছর ধরে বাংলায় আর অরাজকতা চলতে থাকে। যখন রাজা শশাঙ্ক মৃত্যুবরণ করে, তখন তার মৃত্যুর পরে বাংলায় কিন্তু তখন আবার সংকট দেখা দেয়। রাজ্যগুলোতে অনেক অত্যাচার অরাজকতা কিন্তু চলতে থাকে, যাকে সংস্কৃত ভাষায় বলা হয় মাৎস্যন্যায় যুগ। এই 100 বছর সময়কে সংস্কৃত ভাষায় কি যুগ বলা হয়? মাৎস্যন্যায় যুগ বলা হয়। তো এরপর বাঙালিদের দীর্ঘস্থায়ী রাজ্য প্রতিষ্ঠিত হয় 8 শতকের মাঝ পর্বে। তখন বাঙালির 700 থেকে 800 পর্যন্ত এই 100 বছর কোনো শাসক ছিল না, এখানে অরাজকতায় ভরপুর ছিল। তো তখন এরপরে আবার আসে 800 শতকের মাঝ পর্বে, আবার আছে প্রায় 400 বছর বাংলাকে শাসন করেন বাঙালি পাল রাজারা। তখন এই 800 শতকের মাঝ বরাবরে মানে ধরো 700 850 এরকম আর কি, এরকম সময়ে আসে বা আরেকটা প্রজন্ম আসে, সেটা হচ্ছে বাংলা পাল রাজারা। পাল বংশে যারা তারা শাসন করা শুরু করে, তারা আবার 400 বছর শাসন করে পালরা। পালদের পতনের পর 1100 শতকে হেরে শেষ দিকে আবার বিদেশি শাসনের অধীনে চলে যায় বাংলা। যখন 1100 এরা 800 থেকে শুরু করে 1100 শতক পর্যন্ত পাল রাজারা রাজত্ব করে। তো তখন 1100 শতকে আবার কি হয়? তখন আবার বিদেশি শাসনে চলে যায় বাংলার শাসন ক্ষমতা বিদেশিদের আমলে চলে যায়। দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আসা সেন রাজারা বাংলার সিংহাসন দখল করে নেয়। তাহলে 11 শতকে কার কাছে সিংহাসন চলে যায়? দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আসা সেন রাজারা বাংলায় সিংহাসন দখল করে নেয়। তাহলে কি হলো? 1100 শতক পর্যন্ত ছিল পালেরা, তারা 1100 শতকের পরে আসে তো 1100 শতক পর্যন্ত ছিল পাল বংশের শাসকরা শাসন করে। এরপরে আসে সেন বংশের সিংহাসন দখল করে নেয়। সেন শাসকের অবসান ঘটে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির হাতে। তো তিনি রাজা লক্ষণ সেনকে পরাজিত করে। সেন বংশের মানে সর্বশেষ রাজা ছিলেন লক্ষণ সেন। তো লক্ষণ সেনকে পরাজিত করে মুসলমান সমাজের সূচনা শুরু হয় 1204 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1204 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত, তার মানে কয় বছর? সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এর 1204 থেকে 1206 যদি হয়, তাহলে মাঝখানে বছর হচ্ছে 4 বছর। 4 বছর খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার পশ্চিমে নদিয়া ও উত্তর বাংলার কিছুটা অংশ বখতিয়ার খলজি দখলে ছিল। তার মানে বখতিয়ার খলজি সামান্য কিছু সময়ের জন্য এইগুলা দখলে ছিলেন বা রাজত্ব করতে পেরেছিলেন। তারপর 1338 সাল পর্যন্ত বাংলা জুড়ে মুসলিম শাসনের বিস্তার ঘটতে থাকে। তাহলে 1204 থেকে শুরু করে মুসলমান শাসকরা শাসন করতে, তারপরে 1338 সাল পর্যন্ত তারা শাসন করে। তাহলে কত বছর হলো এখানে? 104 বছরের মতো প্রায় তারা শাসন করে। 104 বছরের মতো মুসলিম শাসকরা শাসন করে। এই সময়ের মধ্যে বাংলার 3টি অংশে দিল্লি
দিল্লি সালতানাতের 3টি প্রদেশ বা বিভাগ প্রতিষ্ঠিত হয়। এই বিভাগগুলো উত্তর বাংলায় এক হচ্ছে লখনৌতি, তারপরে পশ্চিম বাংলায় সাতগাঁও এবং পূর্ব বাংলায় সোনারগাঁও নামে পরিচিত ছিল। 1338 সালে সোনারগাঁয়ের শাসককর্তা ফখরুদ্দীন মুবারক শাহ, সোনারগাঁও কিন্তু বাংলাদেশে অবস্থিত, ঢাকাতে অবস্থিত, শাসনকর্তা ফখরুদ্দীন মুবারক শাহ দিল্লির সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন। তখন ফখরুদ্দীন মুবারক শাহ ছিলেন সোনারগাঁয়ের শাসনকর্তা। তিনি তখন দিল্লির যে সুলতান ছিলেন তাদের সাথে বিদ্রোহ করে, বিদ্রোহ মানে কি যুদ্ধ, এরপরে উনি বিদ্রোহ করে উনি কি করেন, বিজয় লাভ হন। এরপরে উনি স্বাধীনতা ঘোষণা করেন বাংলার। এভাবে বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা হয়। তবে সমগ্র বাংলার এক বৃহদাংশ অধিকার করে স্বাধীনভাবে রাজত্ব করার মাধ্যমে সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন বলে ধরা হয়। ইলিয়াস শাহ শাহী বাংলা ও শাহী বাঙ্গালিয়ান উপাধি ধারণ করেন। এখানে সব শাসকের মধ্যে সুলতান ইলিয়াস শাহের কৃতিত্ব সবচেয়ে বেশি, তো তার কারণে তাকে উপাধি দেওয়া হয়েছে, ইলিয়াস শাহকে উপাধি দেওয়া হয়েছে শাহী বাংলা ও শাহী বাঙ্গালিয়ান। এই দুটা উপাধি সুলতান ইলিয়াস শাহকে দেওয়া হয়। স্বাধীন সুলতানি আমলের পর অন্যতম উল্লেখযোগ্য শাসক ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা করেন আলাউদ্দিন হোসেন শাহ। তো আমরা আজকের এই প্রথম পার্টে জানতে পারলাম তারপর ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা এবং বাংলা শিল্প সাহিত্যের বিকাশে তার অবদান অপরিসীম। 1538 সালে অবসান ঘটে বাংলার স্বাধীন সুলতানি শাসনের। তাহলে 1500 সাল পর্যন্ত সুলতানি শাসন ছিল। এরপরে অবশ্য এর আগে মঙ্গল শক্তি দিল্লির সিংহাসন দখল করেছিল। মোগল সম্রাট হুমায়ুন 1538 সালে উত্তর বাংলার গো এবং লখনৌতি দখল করলেও বাংলায় তখন মঙ্গল শাসন প্রতিষ্ঠা করতে পারেনি। তাহলে তিনি সম্রাট হুমায়ুন 1538 সালে গৌড় দখল করেন, লখনৌতিও দখল করেন, কিন্তু বাংলা তখনও কি করতে পারেননি, শাসন প্রতিষ্ঠা করতে পারেননি। এর কারণ বিহারের আফগান শাসক শের খান। বিহারের আফগান শাসক কে ছিলেন? শের খান। শাসক শের খান হুমায়ুনকে প্রথমে বাংলা ও পরে ভারত থেকে বিতাড়িত করেন। এ পর্বে বাংলার শাসন ক্ষমতা আফগানদের হাতে চলে যায়। তাহলে এই পর্বে কার হাতে চলে গেল? বাংলার শাসন ক্ষমতা আফগানদের হাতে চলে গেল। সুলতানি আমল শেষ হওয়ার পরে তারপরে কার হাতে আসলো? বাংলার ক্ষমতা আফগানদের হাতে আসলো। এবার আসো, ভারতে মঙ্গলরা আবার সংগঠিত হয় এবং রাজমহলের যুদ্ধে আফগানদের হারিয়ে দিল্লি সিংহাসন পুনরুদ্ধার করেন। এরপর সম্রাট আকবরের সময় 1576 সালে পশ্চিম বাংলা ও উত্তর বাংলার অনেকটা অংশ মঙ্গলদের অধিকারে আসে। বাংলার পূর্বাংশ অর্থাৎ আজকের বাংলাদেশ বাংলার পূর্বাংশ বলতে আজকের বাংলাদেশকে বোঝায় অংশ সহজে মঙ্গলরা দখল করতে পারেনি। বারভূঁইয়া নামে পরিচিত বা পূর্ব বাংলার জমিদাররা একযোগে মঙ্গল আক্রমণ প্রতিহত করেন। তাহলে এখানে পূর্ব বাংলা বলতে এখানে আমাদের বাংলাদেশকে বোঝানো হয়েছে। তো এখানে তারা মঙ্গলরা দখল করতে আসছিল, কিন্তু তারা দখল করতে পারেনি। কার কারণে পারেনি? বারভূঁইয়া নামে পরিচিত পূর্ব বাংলার জমিদাররা। পূর্ব বাংলার যেসব জমিদার ছিল তাদের নাম ছিল বারভূঁইয়া। একযোগে মঙ্গল আক্রমণ প্রতিহত করেন। আকবরের সেনাপতি মানসিংহ
কয়েকবার চেষ্টা করেও বারভূঁইয়াদের নেতা ঈশা খাঁকে পরাজিত করতে পারেনি। তাহলে সম্রাট আকবরের যে সেনাপতি ছিল তার নাম কি ছিল? মানসিংহ। কয়েকবার চেষ্টা করছে তিনি কি করতে? বারভূঁইয়াদের পরাজিত করতে। বারভূঁইয়াদের নেতার নাম কি ছিল? ঈশা খাঁ। এগুলা কিন্তু আবার এমসিকিউ প্রশ্নের মধ্যে আসবে। পরাজিত করতে পারেনি। সম্রাট জাহাঙ্গীরের আমলে ১৬১০ সালে মঙ্গল সুবাদার ইসলাম খান নিশ্চিত চূড়ান্তভাবে বারভূঁইয়াদের পরাজিত করে ঢাকা অধিকার করেন এবং তৎকালীন দিল্লির সম্রাট ১৬১০ সালে মঙ্গল সুবাদার ইসলাম খান চিশতি চূড়ান্তভাবে বারভূঁইয়াদের পরাজিত করে ঢাকা অধিকার করেন এবং তৎকালীন দিল্লির সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে জাহাঙ্গীরনগর নামকরণ করেন। এভাবে বাংলায় মঙ্গল অধিকার সম্পন্ন হয়। এই মঙ্গল শাসন চলে ১৮ শতকের মাঝামাঝি পর্যন্ত। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে মঙ্গল শাসনের চূড়ান্ত অবসান ঘটে। সেই সাথে বাংলার ক্ষমতা দখল করে ইংরেজ শক্তি। আর এভাবে শুরু হয় ঔপনিবেশিক শক্তির শাসন। তাহলে আমরা এই পার্টে আমরা ঔপনিবেশিক শাসন সম্পর্কে জানতে পারছি। ঔপনিবেশিক শাসনের আগের ইতিহাসগুলো জানতে পারছি। তাহলে প্রথম থেকে শুরু করে তৃতীয় শতক থেকে শুরু করে আমরা মানে আস্তে আস্তে ১৭৫৭ শতক পর্যন্ত আসছি বা ১৭৫৭ সাল পর্যন্ত আসছে। তো ১৭৫৭ সালে এসে কিন্তু কি হয়েছে? ব্রিটিশরা বা ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা আমাদের উপনিবেশে শাসন করেন ২০০ বছর।